অবাধ সুষ্ঠু ভোটে কড়া কমিশন। প্রথম দফার আসনে ধরে ধরে আজ পুলিশের সঙ্গে বৈঠক, সব থানার ওসি আইসিদের সঙ্গে বৈঠক, আর বৈঠকে সিইও ভার্চুয়াল বৈঠক। 16 জেলার এসপি সিপিও ভোটে পুলিশি বন্দোবস্তের দায়িত্ব নিয়ে হবে আলোচনা। আরো বিস্তারিত জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে কি জানা যাচ্ছে? দেখো, আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রথম দফার ভোটকে সামনে রেখে যে জেলাগুলিতে প্রথম দফার ভোট রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এই জেলাগুলির যে সমস্ত থানার আইসি ওসিরা রয়েছেন তাদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সকাল 10:30 থেকে এই বৈঠক হবে। মূলত ভোটের দিন এবং ভোটের 5 দিন আগে থেকেই কার্যত থানার আইসি ওসিদের কি ভূমিকা নিতে হবে এবং তাছাড়া পুলিশকে কি ভূমিকা নিতে হবে তা নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই ভার্চুয়াল বৈঠক করবেন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। বৈঠকে শুধুমাত্র থানার আইসিওসি নয়, বৈঠকে থাকবেন সংশ্লিষ্ট পুলিশ জেলার এসপি সিপিরাও থাকবেন এবং নির্বাচন কমিশনের দ্বারা নিয়োগ হওয়া পুলিশ অবজারভার তারাও থাকবেন এই বৈঠকে। সাম্প্রতিক সময় এই প্রথম যেখানে থানার আইসিওসিদের সঙ্গে সরাসরি ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং যাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার কারণ পুলিশের কি ভূমিকা থাকবে ভোট চলাকালীন সময়, শুধু ভোট চলাকালীন সময় নয়, ভোট পরবর্তী পরিস্থিতিতেও কি ভূমিকা থাকবে তা নিয়েই পর্যালোচনা করা হবে এই বৈঠকে বলে কমিশন সূত্রে খবর। একেবারে সোমরাজ, ওর সঙ্গে থাকো। আর ভোটে আইন শৃঙ্খলা বজায় আরো কড়া কমিশন। সরকারি সব সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। সিইও দপ্তরের কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, আইন শৃঙ্খলা বজায় আরো কমিশন, সরকারি সব সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন, কি জানা যাচ্ছে? দেখো, কমিশনের তরফে নজিরবিহীন পদক্ষেপ করা হচ্ছে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের যত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাগুলি নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। মূলত বিধানসভা ভোটকে সামনে রেখেই এই সিসিটিভি ক্যামেরাগুলি নিয়ন্ত্রণ নিতে চলেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কন্ট্রোল রুমের মাধ্যমে সরাসরি সেই সিসিটিভি ক্যামেরাগুলির নজরদারি করতে পারবে নির্বাচন কমিশন। ভোট চলাকালীন সময় বা ভোটের কয়েকদিন আগেই, অর্থাৎ 3 দিন আগে থেকেও, যাতে কেউ কোনো রকম অভিযোগ করলে সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করা যায় বা কেউ কোনো গন্ডগোল করলে যাতে সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করা যায়, সেই জন্যই এই সিসিটিভি ক্যামেরাগুলি নিয়ন্ত্রণ নিতে চলেছে কমিশন, যাকে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দাবি করা হচ্ছে। তার কারণ সাম্প্রতিক সময়ে কোনো ভোটে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের সিসিটিভি ক্যামেরা বা সংশ্লিষ্ট বিধানসভাগুলির সিসিটিভি ক্যামেরাগুলি নিয়ন্ত্রণ নেয়নি কমিশন। এই প্রথম নজিরবিহীন ভাবে নির্বাচন কমিশন রাজ্য সরকারের সব সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। তার কারণ যাতে ভোট চলাকালীন সময় বা ভোটের কয়েকদিন আগে যাতে কোনো অশান্তি ঘটলে বা কোনো রকম অভিযোগ হলে সঙ্গে সঙ্গে তার চিহ্নিতকরণ সম্ভব হয়। একেবারে সোমরাজ, সঙ্গে থাকো, আর একটি আপডেট নেওয়ার আছে। আর ভোটবঙ্গে আদর্শ আচরণবিধি নিয়েও কড়াকড়ি। আদর্শ আচরণবিধি নিয়ে বিজ্ঞাপনের তোড়জোড়। আচরণবিধি নিয়েও এবার কড়া ভূমিকায় তাহলে নির্বাচন কমিশন। সোমরাজ, একদমই এবারই প্রথম নির্বাচন কমিশনের তরফে এই আচরণ বিধি নিয়ে এবার বিজ্ঞাপন দিতে চলেছে। অর্থাৎ ভোটের দিন কোন কোন অপরাধ, কোন আচরণ অপরাধ হিসেবে গণ্য হবে তা জানানো হবে নির্বাচন কমিশনের তরফে। তার কারণ কি? তার কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ভোটের সময় গন্ডগোল বা অশান্তি পাকাতে চায়, তারা যাতে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কি শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া রয়েছে এবং সেই শাস্তি পদক্ষেপে কি বলা হয়েছে তা যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার থেকে শুরু করে যারা অশান্তি পাকানোর চেষ্টা করেন তাদের কাছে গোটা বিষয়টি সম্পর্কে ধারণা থাকে, সেই কারণেই নির্বাচন কমিশনের তরফেই পদক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ কেউ যদি কোনো রকম আচরণ করে এবং সেই আচরণ অপরাধ হিসেবে গণ্য হয়, তাহলে নির্বাচন কমিশন শাস্তিমূলক পদক্ষেপ নেয়, এবং যাতে এই ধরনের কোনো আচরণ না তৈরি হয় সেই কারণেই মূলত নির্বাচন কমিশন এই ধরনের পদক্ষেপ করছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই সব সংবাদপত্র এমনকি সংবাদ মাধ্যমে এই বিজ্ঞাপন দেবে নির্বাচন কমিশন। মূলত কোন আচরণ অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেক্ষেত্রে কোনো গোপনীয়তাও যদি বজায় না রাখা হয়, অর্থাৎ কে কোথায় ভোট দিচ্ছে তা যদি বলতে বাধ্য করা হয়, তার জন্য কি শাস্তির বিধান রয়েছে সে বিষয় সম্পর্কেও নির্বাচন কমিশন বিজ্ঞাপন দিয়ে জানাবে। সঙ্গে থাকো সোমরাজ। আর সুষ্ঠু ভোটের কমিশনের লক্ষণ রেখা, পোলিং বুথ ঘিরে লক্ষণ রেখার ভাবনা।
কিভাবে এই লক্ষণ রেখার ভাবনা নেওয়া হচ্ছে সোমরাজ? দেখো, এটা একটা নির্বাচন কমিশনের আরো নজিরবিহীন পদক্ষেপ। আমরা এবার দেখবো যে ভোট গ্রহণ যে বুথে বুথে হবে, সেই বুথে বুথে সাদা চক দিয়ে 100 মিটার লক্ষণ রেখা তৈরি করে দেবে নির্বাচন কমিশন। অর্থাৎ বুথের 100 মিটারের মধ্যে শুধুমাত্র ভোটার ছাড়া আর কোনো ব্যক্তির প্রবেশ করা যাবে না, এবং বুথ থেকে কতটা 100 মিটার হচ্ছে সেটাই এই সাদা চকের মাধ্যমে এঁকে কার্যত লক্ষণ রেখা তৈরি করে দেবে নির্বাচন কমিশন। এমনকি বুথ লেভেল অফিসাররাও এই 100 মিটারের মধ্যে ঢুকতে পারবেন না, এবং নির্বাচন কমিশনের তরফে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার বা কেন্দ্রীয় বাহিনী ছাড়া আর কোনো ব্যক্তি 100 মিটারের মধ্যে ঢুকতে পারবে না। অর্থাৎ বুথের 100 মিটার কোন কোন জায়গা পর্যন্ত, বুথ থেকে 100 মিটার পর্যন্ত কতটা জায়গা, সেটাই অবস্থান স্পষ্ট করে দেওয়াই মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন কমিশনের। পাশাপাশি বুথের 100 মিটারের মধ্যে যাতে কোনো রকম অবাঞ্ছিত ব্যক্তি বা অবাঞ্ছিত কেউ না যেতে পারে, সেই কারণে 100 মিটার কতটা সেটা চিহ্নিত করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। গোটা বুথের চারপাশে সাদা চক দিয়ে এঁকে দেখিয়ে দেওয়া হবে যে বুথের 100 মিটার কতটা। বেশ, সঙ্গে থাকো সোমরাজ। আসানসোল উত্তরে ভোটার তালিকায় বিভ্রাট, গাফিলতির অভিযোগে করা কমিশন। এক ভোটারের নামেই একাধিক এপিক নাম্বার। সোমরাজ আরো বিস্তারিত জানাবে। সোমরাজ, এক ভোটারের নামেই একাধিক এপিক নাম্বার কিভাবে? এটা কি ইচ্ছাকৃত গাফিলতি নাকি টেকনিক্যাল এরর? দেখো, সেটাই জানতে চাইছে নির্বাচন কমিশন। গতকালই তৃণমূল কংগ্রেসের তরফে গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে আসানসোল উত্তর বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে একই ব্যক্তি কিন্তু তার একাধিক এপিক নম্বর এবং একাধিক এপিক কার্ড তার নামে ভোটার তালিকায় নাম যুক্ত হয়েছে। তাই গোটা বিষয়টি সম্পর্কে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিম বর্ধমান জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছেন। আজকের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তার কারণ এই ধরনের ঘটনা কি করে ঘটলো যে একই ব্যক্তি অথচ একাধিক এপিক নম্বর, যেখানে রাজ্যে এসআইআর হয়েছে, এসআইআর এর মাধ্যমে যাতে কোনো রকম ভুল না তৈরি হয় ভোটার তালিকায়, সেটাই মূল উদ্দেশ্য ছিল। কিন্তু তারপরে আসানসোল উত্তর বিধানসভার ক্ষেত্রে এই ধরনের ঘটনা কি করে ঘটলো? গতকালই তৃণমূল কংগ্রেসের তরফে গোটা বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পশ্চিম বর্ধমান জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছেন। আজকের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কারোর কোনো ইচ্ছাকৃত গাফিলতি এই ঘটনা নাকি শুধুমাত্র টেকনিক্যাল এরর, সেটাই জানতে চায় নির্বাচন কমিশন। বেশ, ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ। হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, কেন নিয়োগ করা হয়েছে সেই কারণ কমিশন দেখাতে পারেনি, তাই সিদ্ধান্ত বাতিল। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অধ্যাপকদের কেন প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে এর কারণ নির্বাচন কমিশন দেখাতে পারেনি, তাই অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল। কেন এই গভর্নমেন্ট কলেজের প্রফেসরদেরকে প্রিসাইডিং অফিসারের পোস্টে দিয়েছে? এই ধরনের এডুকেশন ইনস্টিটিউশনে যাদের র্যাঙ্ক গ্রুপে অফিসারের সমতুল্য, তাদেরকে প্রিসাইডিং অফিসার দিতে পারে না। নির্বাচন কমিশনের যে লয়ার তারা বলেছিলেন যে তারা কারণ রেকর্ড করেছে, আজকে তারা আদালতে সেই রেকর্ড প্রডিউস করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই আদালত যে প্রিসাইডিং অফিসার পোস্টিংয়ের যে নির্দেশ, সেই নির্দেশকে বাতিল করেছে। কলেজের প্রফেসরদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর দাবি, এর আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশেষ পরিস্থিতিতে প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায়, কিন্তু মামলাকারীদের ক্ষেত্রে এমন কোনো কারণ কমিশন দেখাতে পারেনি। এ নিয়ে মামলা হয়। বৃহস্পতিবার শুনানিতে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও ক্ষোভ প্রকাশ করেন। কমিশনের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশন তো বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে, আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে, আর শুক্রবার কমিশনের সিদ্ধান্তই বাতিল করে দিল হাইকোর্ট। এদিন বিচারপতি কৃষ্ণ রাও বলেন, হাওড়ার জেলা নির্বাচনী আধিকারিকের থেকে একাধিকবার জানতে চাওয়া হয়েছে তিনি কেন সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসরদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করেছেন। এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
তাই আদালত মনে করছে 2010 সালে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এই নিয়োগ হয়নি। তাই অধ্যাপকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করা হচ্ছে। নির্বাচন কমিশনের এটাই সমস্যা, তারা কেবলমাত্র একটি খসড়া চিঠির মাধ্যমে সমস্ত বিভাগের কর্মীদের তলব এবং দায়িত্ব বন্টন করে দিচ্ছে। কমিশন তাদের বেতন, কাজের প্রকৃতি বা কর্মী সংক্রান্ত কোনো তথ্যই নিচ্ছে না। কমিশনের দপ্তর কোনো ছোটখাটো বিষয় নয়। নির্বাচন পরিচালনার জন্য তারা 2 বছর ধরে প্রস্তুতি নেয়। তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন ব্যক্তি কোন পদের জন্য যোগ্য। হঠাৎ করে আপনারা নিয়োগের জন্য নোটিশ পাঠাচ্ছেন, এটা হতে পারে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন ভার্চুয়ালি জানান, কমিশন এই নিয়োগের জন্য নির্দিষ্ট কারণ দেখাচ্ছে না। কমিশনের আইনজীবী তখন বলেন, আমরা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। বর্তমানে যে প্রয়োজনীয়তা রয়েছে তা সম্পূর্ণ বুথ ভিত্তিক। তখনই বিচারপতি কমিশনের থেকে নিয়োগের কারণ দেখাতে নথি চান, কিন্তু তারা সেটা দেখাতে পারেনি। তাই কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দিল হাইকোর্ট। এদিন আদালত এও জানিয়ে দিয়েছে যে যারা ট্রেনিং নিয়েছেন তারা চাইলে কাজ করতে পারেন। নির্বাচন কমিশন আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়েছে। আজকে যিনি নির্বাচন কমিশনার আছে কালকে নাও থাকতে পারেন। ফলে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের উপর ভিত্তি করে কোনো আইনি কাজ করা যায় না, কোনো সরকারি কাজ পরিচালনা করা যায় না। ফলে নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এই সমস্ত প্রক্রিয়া চালাচ্ছে তা সম্পূর্ণ বেআইনি। সাধারণ নির্বাচন পরিচালনার প্রশ্নে সুপ্রিম ক্ষমতা দেওয়া আছে জাতীয় নির্বাচন কমিশনকে, যে ক্ষমতা দিয়েছে আমাদের দেশের সংবিধান। কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ করে আমাদের রাজ্যের বিধানসভার ভোট পরিচালনার সময় যে পদক্ষেপগুলি স্বকীয়তার নামে নিচ্ছে নির্বাচন কমিশন, তা আদতে সবগুলো যে সঠিক হচ্ছে না, ত্রুটি থেকে যাচ্ছে, এই রায় তারই প্রতিফলন। ক্যামেরা দীপঙ্কর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে 5 বিএলও সাসপেন্ড। 5 বিএলওর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের। পক্ষপাতিত্বের অভিযোগে কড়া পদক্ষেপ। উত্তর 24 পরগনার 3 বিএলওকে শাস্তি কমিশনের। আর শাস্তিমূলক পদক্ষেপ বীরভূমের 2 বিএলওর বিরুদ্ধে। আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট, আর ওই দিন দক্ষিণবঙ্গে ঘামবে গরমে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। একে ভোটে গরম বাংলা, তার উপর বৈশাখের শুরুতে চড়া রোদ। এরই মধ্যে 23 এপ্রিল অর্থাৎ আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট। ওই দিন উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে 16 জেলায় ভোট হবে 152 আসনে। প্রথম দফার ভোটে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, প্রথম দফার ভোটে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভালো গরম থাকবে, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি থাকার পূর্বাভাস। হ্যাঁ, এখানে প্রচন্ড পরিমাণে গরম, চতুর্দিকের যে পরিবেশ, গরম আবহাওয়া, মানুষের এই অষ্টাগত প্রাণ, মানুষ যারা ভোট কেন্দ্রে যাবে তাদের বিভিন্ন রকম অসুবিধা হবে হয়তো, কারণ অনেক বয়স্ক ভোটারও থাকে, অনেকে অসুস্থ হবেন। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে থাকবে অস্বস্তিকর আবহাওয়া। প্রথম দফার ভোটের দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। প্রচন্ড গরম, কিন্তু আজকে যে সকালবেলা থেকে যে অবস্থা শুরু হয়েছে, তো সামনে আবার ইলেকশন রয়েছে। এই তো সামনে 23 তারিখে আমাদের এখানে ইলেকশন। আমরা চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যে এরকম গরম যেন না দেয়, যাতে যাতে বৃষ্টি যেন হয়, যাতে মানুষের সুস্থভাবে ভোটগুলো দিতে পারবে। প্রচন্ড গরম পড়েছে, আমরা তো তাও একরকম, বাচ্চা বুড়ো এদের তো খুব কষ্ট হচ্ছে, মানে একদম রাস্তায় পড়ে যাওয়ার অবস্থা। প্রচন্ড গরম। ভোট আসছে, ভোটের সময় যে কি হবে ভগবান জানে। এত গরমের মধ্যে মানুষ লাইন দেবে কি করে, ভোট দিবে কি করে। প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। 23 এপ্রিল দক্ষিণে গরম, উত্তরে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মূলত আমাদের বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেটা আমি বললাম সেটা কন্টিনিউ করবে। তার জন্য উপরের 5টা জেলাতে বিকেল বা সন্ধ্যের দিক থেকে বা রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা দক্ষিণবঙ্গে আমাদের 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জায়গায় বাড়ার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় 38 থেকে 40 এই রেঞ্জে, বা তার থেকে 41 ও 1-2 জায়গায়
যেতে পারে। আমাদের যেহেতু এখন হট ওয়েদার এবং তার সঙ্গে সঙ্গে হিউমিডিটিটাও মানুষের সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়। দুপুরে গরম অস্বস্তি চরমে উঠবে, আর উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, সকাল সকাল ভোট দিন প্রথম দফার নির্বাচনে। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।